বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পাচ্ছেন আমার বাবা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকার যখন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, সরকার প্রধান ঘোষণা দিয়েছেন, বিএনপি মোটামুটিভাবে তারা নির্বাচনের পথে হাঁটছে। এনসিপির নেতারা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং সংস্কার বিচার এগুলো ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, অতীতের স্টাইলে দেশ চলবে না, এবং সবাইকে তারা অনেক ছাড় দিয়েছে, আর কোনো ছাড়ও তারা দেবে না। মিস্টার সেলিম রেজা হাবিব। জি, ধন্যবাদ জিল্লুর ভাই। চ্যানেল আইয়ের অগণিত দর্শক শ্রোতা দেশে বিদেশে এবং আমার সহ আলোচক সরওয়ার ভাই, সবাইকে শুভেচ্ছা। এনসিপি একটা সদ্য ভূমিষ্ঠ একটা শিশুর মতো একটি দল, যে দল তার শুরুতেই যে প্রত্যাশা নিয়ে তারা এই দল গঠন করেছিল, শুরুতেই তারা পথ হারিয়ে ফেলেছে। এই দলের শুরুতেই আমরা দেখছি যে তাদের যে উচ্চাভিলাষ, সাথে সাথে অর্থবিত্তের প্রতি যে তাদের মোহ, এবং তাদের দলের একাধিক শীর্ষ নেতা দল গঠনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা অনেকেই পদত্যাগ করেছে, অনেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এখন এই দলটি কথামালা দিয়ে মানুষেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং গভর্নমেন্ট এতদিন সমস্ত ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলোকে বিব্রত করার চেষ্টা করেছে, বিভক্ত করার চেষ্টা করেছে, এবং সেটা করেছে সরকারের ভিতরের একটি অংশের প্রচ্ছন্ন সহযোগিতা নিয়েই তারা এ কাজগুলো করেছে। এখন আমরা যেটা লক্ষ্য করছি যে সরকারকেও তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না, এবং এই কথাটি বলেছে যিনি বলেছেন 15ই ফেব্রুয়ারিতে তারিখ ঘোষণা হয়নি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। না, আমি সেটাই বলছি যে আমাদের ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি লক্ষ্য করবেন কিছুদিন আগে সে একটি সবাই মানে একটি টক শোতে যে বলেছেন যে বিএনপি 300 আসনেই এনসিপি জয়লাভ করবে। তো এই ধরনের মন্তব্য যারা করতে পারে, বিএনপির মতো একটা বৃহৎ জনসমর্থন পুষ্ট একটা দলকে এত আন্ডারমাইন যারা করে, তারা কিভাবে জনগণের পালস বুঝতে পারে? আর তাদের এখন তারা ওই যে একটা গ্রামের একটা কথা ধাপকি দিয়ে বোসকা কেড়ে নেওয়ার মতো একটা ভনিতা তারা শুরু করেছে মাঠে ময়দানে, যেখানে সেখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে টক শোতে যে সিনিয়রদের সঙ্গে যে ভাষায় কথা বলা উচিত, একটা মানে শিষ্টাচার ভব্যতা যেটা রাখা দরকার, সেগুলো কিন্তু তারা রাখছে না। তো সুতরাং একটি দল গঠন করতে গেলে, সেই দলকে ক্ষমতায় নিতে গেলে, জনগণের সমর্থন পেতে গেলে যে ধরনের মন মানসিকতা, যে ধরনের মানে বুদ্ধিমত্তা, যে ধরনের কৌশল, যে ধরনের জনসম্পৃক্ততা বাড়ানোর জন্যে এবং নিজেদেরকে জনগণের সামনে উপস্থাপন করার জন্যে যে মেধা মনন দরকার, সেগুলো কোনোটাই কোনো নেতৃবৃন্দের মধ্যে আছে বলে আমি কেন সমস্ত দেশবাসীর কাছে এখন এটা স্পষ্ট যে তারা এত অল্প বয়সে এত ক্ষমতালোভী যদি হয়, ক্ষমতার প্রতি যদি এত লোভ তাদের হয়, এত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার যাদের আকাঙ্ক্ষা যাদেরকে পাগল করে তুলেছে, তারা এই ধরনের মানে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। জনগণ এগুলো প্রত্যাশা করে না, কোনো রাজনৈতিক দল তো মোটেই না। আপনারা নিশ্চিত যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে? আমরা যেহেতু একটা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। দীর্ঘ 16 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায়, ছাত্র জনতার সবার সম্মিলিত প্রচেষ্টা এবং বহু রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করছি। সুতরাং সেই গণতন্ত্র ধারা অব্যাহত রাখার জন্যে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা যতটা সম্ভব আমরা ছাড় দেওয়ার চেষ্টা করছি। এখন এই ছাড় দেওয়াটাকে
যদি কেউ দুর্বলতা মনে করে সেটা ইতিহাস একসময় প্রমাণ হবে, বা একটা সময় জনগণ এটা মূল্যায়ন করবে, এবং আমরাও সেটা হয়তো এক সময় আমরাও এটা যে আমাদের সহনশীলতা, এটা যে আমাদের দুর্বলতা না, সেটা প্রমাণ করার শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তা, ক্ষমতা যাই বলেন না কেন, সেটা বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের রয়েছে। সেই হিসাবে আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, যেহেতু তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে একটি রুদ্ধদ্বার বৈঠকে পরে সেখানে তারা ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি আরও স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারিতে রোজার আগে হবে, এবং আমরা শুনছি যে 18 তারিখে রোজা হলে হয়তো আগের সপ্তাহে হয়তো যে কোনো দিন হতে পারে আর কি। ইভেন রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার সেখানকার আনোয়ার ইব্রাহিম সম্ভবত তার নৈশভোজে সেখানেও তিনি পরিষ্কার করেছেন যে আমরা বাংলাদেশে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হচ্ছে। সুতরাং আমরা তার কথার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে চাই। তবে আমি দিলুভাই একটা কথা বলি যে রাজনীতি কখনো কুসুমাত্রীর্ণ পথ না। রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে, রাজনীতিতে দ্বিধাবিভক্তি থাকবে, রাজনীতিতে কৌশল থাকবে, সুতরাং অপশক্তি সবসময় রাজনীতিতে বিরাজ করে। তো এই সব মোকাবেলা করেই আমরা মনে করি যে আগামীতে একটা নিরপেক্ষ এবং ক্রেডিবল এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। যদি এর ভিতরে কোনো ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই আমাদের হাইকমান্ড যারা রয়েছে, আমাদের নীতি নির্ধারণ যারা রয়েছে, তারা অবশ্যই কৌশল পরিবর্তন করবেন এবং আমরা সে পথেই আমরা হাঁটবো। আমরা দল হিসাবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি, এবং সমস্ত ফ্যাসিস্ট বিরোধী শক্তি দুই একটা বাদে সমস্ত ফ্যাসিস্ট বিরোধী শক্তি কিন্তু আমরা এই নির্বাচনের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, ব্যারিস্টার সরওয়ার হোসেন। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকের সমালোচক এবং সুপ্রিয় দর্শক। দেখুন, যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, যে স্পিরিট নিয়ে 5ই আগস্ট হয়েছে বিপ্লব, ক্লিয়ারলি একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা জনগণের ভিতর ছিল, এবং বিপ্লব তখনই সংগঠিত হয় যখন সবার মত এবং সবার আকাঙ্ক্ষা একই বিন্দুতে রূপান্তরিত হয়। তখন সমস্ত মানুষ, আবাল বৃদ্ধ বনিতা নেমে যায়। বাংলাদেশে এবার অভ্যুত্থানে যে পিকুলিয়ার বিশেষ ঘটনা ঘটেছে, বাচ্চা নেমে গেছে, ছাত্রীরা নেমে গেছে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য তার মা নেমে গেছে, মা এবং বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য বাবাও নেমে গেছে, সে চাকরি করে এ অবস্থায় নেমে গেছে। শেষ পর্যন্ত ফ্যাসিস্ট পালিয়েছে। আর্মি বাধ্য হয়েছে যে জনগণের উপর আর গুলি করবে না। সম্ভবত তারা পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। বিশেষ করে এর আগে যে শ্রীলঙ্কায় যে পতনটা ঘটলো, অভ্যুত্থান ঘটলো, সেখানে কিন্তু সেনাবাহিনী একটি গুলি করেনি। সো এটা একটা ভালো উদাহরণ। তো এই উদাহরণের পরে মানুষের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে আর জানি কখনো ফ্যাসিজম সৃষ্টি না হয়, আর যেন কখনো মাফিয়াতন্ত্র সৃষ্টি না হয়, আর যেন কখনো বাংলাদেশ ক্রোনি ক্যাপিটালিজমে পতিত না হয়। সেই আকাঙ্ক্ষাগুলো সব যে পূর্ণ হবে তা নয়। এই ধরনের পতনের পরে, এই ধরনের একটা অরাজকতার পরে মানুষের আকাশচুম্বী আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। কিন্তু যুক্তিসঙ্গত কিছু আকাঙ্ক্ষা থাকে যেগুলো মিট আপ করা যায়, সেগুলো করা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে না। যেমন মনে করেন গত 15 বছর যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার একজনও আওয়ামী লীগ ব্যতীত কেউ নাই সব জায়গায়। তাই এইটাকে আপনি ফেজ আউট কীভাবে করবেন? উচিত ছিল এই 1 বছরে 50,000 নতুন করে নিয়োগ দেওয়া, পুলিশ সহ, প্রশাসন সহ সব জায়গা সম্ভব ছিল, সেটা তাদের মাথায় নাই। জিল্লুর ভাইয়ের ব্লগে আমি যেমন শুনেছি যে পৃথিবীর নোবেল লরিয়েট কিন্তু কোথাও সফল শাসক হিসেবে আসতে পারেনি। ওনার যে বয়স, ওনার যে চিন্তা ভাবনা, যে বিপ্লবী চেতনা ছিল, এই স্পিরিটকে সাফল্যমণ্ডিত করা, সেটা তার ভিতর নাই। আমি দেখেন এই যে কয়দিন আগে রেজওয়ানা হাসান, একজন অ্যাডভাইজার, আমার সহকর্মী, উনি বললেন কি যে সিলেটে 5ই আগস্টের আগে আমি সাদা পাথর রক্ষা করতে পেরেছি।
5ই আগস্টের পরে আমি আর পারি নাই। আপনি পারলেন না কেন? এই যে পারি নাই তার মানে আপনি আপনার ব্যর্থতা স্বীকার করলেন। ব্যর্থতা স্বীকার করার পরবর্তী স্টেপটা কি? ইউ শুড কুইট। আপনার কিন্তু চলে যাওয়া উচিত, বিকজ ইউ কুড নট ডেলিভার। সো এই পুরো অন্তর্বর্তীকালীন সরকার ডেলিভার করতে পারেনি, অর্থাৎ ইট ইজ এ মিসড অপরচুনিটি। একটা সুযোগ হারিয়ে গেছে জাতি বিনির্মাণের জন্য। এখন যে দলটা গঠন করা হয়েছে এনসিপি, আমরা গত 1 বছরে দেখলাম দল নবীন, এতে কোনো সন্দেহ নাই। এদের ভিতরে এক ধরনের দাম্ভিকতা লক্ষ্য করা যাচ্ছে যে তারাই সব কিছু পারে এবং তারাই সব কিছু পারবে। এইটা হয়েছে বিশেষ করে অনভিজ্ঞতার কারণে। আমরা কিন্তু এখন পর্যন্ত দেখলাম না যে তারা কোনো ভালো মানুষ, কোনো মেধাবী মানুষ, কোনো ট্যালেন্ট হান্ট কাউকে মানে আনতে, মুরব্বী টাইপের। তারা তো পারতো কয়জন অ্যাম্বাসেডার আনতে, ইউনিভার্সিটি ভিসি আনতে, কিছু সেনাবাহিনী অফিসারকে করতে, তাদের দলে অন্তর্ভুক্ত করতে। সেই প্রসেসটাই দেখি নেই। বরং এরা ওই যে বলছেন যে একই ধরনের লুটপাট, মানি মেকিং এবং কীভাবে প্রেম প্রীতিতে আসক্ত হয়ে গেছে। তার মানে এইটাও যে সাফল্যমণ্ডিত দিকে যাচ্ছে, টেক অফ করেছে, মানে শুরুতেই ক্রাশ করেছে। তো সেই ক্ষেত্রে তাদের সামনে থাকতে পারে একটা ভয়াবহ ভবিষ্যৎ, যেটা আমি আরও অনেকবার বলেছি যে তাদের ভাগ্য কি সেই ফ্রিডম পার্টির মতো হবে, ফারুক রশিদের মতো হবে, না তারা সাফল্যমণ্ডিত করবে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলে তারা সম্ভবত বিপদে পড়তে চাচ্ছে। সেই বিপদ থেকে তারা কীভাবে পরিত্রাণ করবে, তাদের যারা মনিব আছে, তাদের পিছনে যারা আছে, তারা নিশ্চয়ই তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অনিশ্চয়তা একমাত্র নিশ্চয়তা। নির্বাচন না হওয়ার অনেকগুলা উপকরণ রয়েছে। আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, প্রথমত সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। ঘুষ, দুর্নীতি, অরাজকতা, রোড ট্রাফিক শৃঙ্খলা, সর্বত্র একটা অরাজকতা। তো আপনি যে কাউকে একদম লেমেন জিজ্ঞেস করেন যে আমরা কি কোন অবস্থা আছি, অনেকেই বলবে যে খারাপের দিকে যাচ্ছে। এই খারাপের দিকে যে পুলিশ বাহিনীর একটা বড় অংশ পালিয়ে গেল, যারা স্বৈরতান্ত্রিকা থেকে লালন পালন প্রশ্রয় আশ্রয় দিয়েছে, তাদের মাথায় তো নির্বাচন বাহিনী ওই উপর থেকে যেটা আদেশ আসবে সেইটা করা। সো এই যে আপনার টেস্ট অ্যান্ড ট্রায়াল নির্বাচন যে হতে পারবে, সেই জন্য একটা প্রশ্ন আসছিল যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হলে হয়তো একটা টেস্ট অ্যান্ড এরর এটাকে পরীক্ষা করা যেত। বিএনপি বড় দল হিসেবে সেদিকে যাচ্ছে না। এখন তো নির্বাচনের সময়ই চলে আসছে। আমরা একটা সার্ভে দেখলাম যেখানে আগে 34% মানুষ বলছে যে কাকে ভোট দেবে, 38 তারা ডিসাইসিভ ছিল না। এখন সেই সংখ্যা 48.5 হয়ে গেছে। এই যে 10% বাই মাইন্ড চেঞ্জ করেছে, এইটা কিন্তু এই ঘটনায় যে এই চাঁদাবাজ, অরাজকতা, এইসব কারণে তারা যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে চায় তাদের ভিতর সেই কমিটমেন্ট, সেই প্রমিস তারা খুঁজে পাচ্ছে না। সেই জন্য সামনের নির্বাচন অনেকে বলে ভয়াবহ আশঙ্কা হতে পারে। তারেক সাহেব নিজেও আশঙ্কা প্রকাশ করেছে যে ভয়াবহ চ্যালেঞ্জ নিশ্চয়ই রয়েছে। কিন্তু কোশ্চেনটা হলো কীভাবে এখান থেকে তারা যদি সরে যাওয়ার কৌশল কি হতে পারে। একটা কৌশল তো তারা সামনে এনেছে, ডাইরেক্ট বলেছে যে নির্বাচন হতে দেওয়া হবে না। আর একটা আছে ওই যে পিআর, এগুলো রয়েছে। এরপর নির্বাচন হলে যদি আবার সেরকম হয় যে একটা অংশ করলো না, যদি একত্র না হতে পারে এই ইস্যুতে, তাহলে তো একটা ডিভিশন হবে। এনি ডিভিশন মানে ওই স্বৈরতান্ত্রিকতা সুযোগ পাবে। সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকেই দায়িত্ববান আচরণ করা দরকার এবং যে সুযোগটা আসছে সেই সুযোগটা কাজে লাগানো দরকার। এবং সবচেয়ে বড় দায়িত্ব আসবে বিএনপির ঘাড়ে, বিকজ এটা এখন সবচেয়ে বড় দল এবং বিএনপির সামনে সুযোগ আসছে দলের ভিতরে জবাবদিহিতা, দলের ভিতরে দুর্নীতি নিবারণ, দলের ভিতরে গণতন্ত্র চর্চা, দলের ভিতরে খারাপ ভালোর ভিতর থেকে ভালোকে সামনে আনা, খারাপকে দূরে সরিয়ে দেওয়া। মানুষ যাতে বুঝতে পারে না গত 15 বছর চেয়ে আমরা ভালো আছি, এই রাজনীতি পরিহার করতে হবে। যে রাজনীতি করলে ক্ষমতা যদি না থাকে পালাইতে হবে, এই রাজনীতি পরিহার করতে হবে। এবং সেটা করতে হলেই গুণগত ভালো রাজনীতি করতে হবে।
এবং এই দায়-দায়িত্বটা এখন সমস্ত বর্তাবে বিএনপির ঘাড়ের উপরে। জি, মিস্টার সেলিম রেজা হাবিব, আপনি শুনছিলেন এবং আপনার প্রতিক্রিয়া, কিছু অবজারভেশন, কিছু ক্রিটিক বিএনপি সম্পর্কে ব্যারিস্টার সরওয়ার করলেন। কিন্তু এনসিপি যে সুরে কথা বলছে সেই সুরে কিন্তু এনসিপি একা বলছে না, সেই সুর জামাতের, সেই সুর ইসলামী আন্দোলনের, আরও কিছু রাজনৈতিক দলের। উনি উল্লেখ করেছেন পিয়ারের কথা, পিয়ারের বাইরেও তাদের অনেক কথা আছে। উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন, তারা গণপরিষদের নির্বাচন কথা বলছে, সংবিধান সংস্কার পরিষদের কথা বলছে, এলওফোর কথা বলছে, নানান কিছু বলছেন। সো ধরেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে তো আপনারা সবাই মাইনাস করেছেন, ভালো কথা, এবং তাকে নির্বাচনও করতে দেবেন না, সেটাও ঠিক আছে। এখন যদি নির্বাচন থেকে ধরেন এনসিপি বলে আমি নির্বাচনে যাব না, জামাত বলে আমি নির্বাচন করব না, ইসলামী আন্দোলন বলে নির্বাচন করতে দেয়া হবে না, ধরেন সরকারের ভাষায় এই হচ্ছে বড় রাজনৈতিক দল সরকার, এই চারটাই, যদিও এর সঙ্গে সবাই একমত না, তখন আসলে নির্বাচনের চেহারাটা কী হবে? আপনারা কি মনে করছেন যে আপনারা একাই নির্বাচন করবেন আর সেই নির্বাচনে সবাই ভোট কেন্দ্রে যাবে, বা প্রফেসর ইউনূসের ভাষায় বাচ্চা কাচ্চা নিয়ে যাবে, উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন হবে এবং সবাই আহা বেশ বেশ বলবে? আসলে জিল্লুর ভাই, আমরা প্রথম থেকে বলে আসছি এবং এটা দায়িত্বশীল রাজনীতি, মানে এটা আপনাদের মাথায় থেকে না, অনেক সময় পচা সামগ্রী মানুষের পা কাটে। আমি বলছি যে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকাই কিন্তু বিএনপি স্টিল রয়েছে। আমরা কিন্তু মানে আপনার যেটা আপনারা চুপচাপ ছাড় দিচ্ছেন, নমনীয়, এটা হচ্ছে দায়িত্বশীল ভূমিকা। কেউ যদি বলে একটা রাজনৈতিক দলের হচ্ছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়া, কখনো কখনো ফার্ম ডিসিশন নেয়া, কখনো কখনো প্রোঅ্যাক্টিভ হওয়া, সেটাই আসলে একটা রাজনৈতিক দলের কাজ। আমি আসছি আর কি। বিএনপি এবং বিএনপি নেতৃত্ব এখন পর্যন্ত আমরা যে 5ই অগাস্ট কেন্দ্রিক যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল সমস্ত দল এবং সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে, যে ঐক্যমত প্রতিষ্ঠিত, সেটাকে আমরা মানে অনার করেই আমরা বৃহৎ দল হিসাবে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করছি। আমি আগের বারই বলছি যে আমাদের এই মানে উদারতা দুর্বলতার লক্ষণ না, যে আমরা দুর্বল হয়ে আমরা এই কথা বলছি তা না। আমরা চাচ্ছি যে গত 16 বছর যে শিক্ষা আমরা নিয়েছি, এবং যদি আমরা আরও আগে যাই, যে 53-54 বছর দেশের বয়স হলো, কিন্তু আমরা গণতন্ত্রের জন্য 71 সালে এত মানুষ রক্ত দিল, এত আমাদের সম্পদ হানি হলো, এত কিছু হওয়ার পরেও আমরা কিন্তু সেই জায়গার একেবারেই ধারে কাছে আমরা যেতে পারিনি। তো সেখান থেকে একটা জায়গায় আমরা এই 5ই অগাস্ট এসছি, এবং এখানে আমরা যেভাবে বলি না কেন, এটা সকল শ্রেণী পেশার মানুষের এখানে অবদান রয়েছে। হয়তো ছাত্ররা এখানে প্রথম শুরু করেছিল, তাদের সাথে আমরা সবাই সমর্থন দিয়েছি, পরবর্তী আমরা সবাই মাঠে নেমেছি এবং সব শ্রেণী পেশার মানুষ আমাদের একটা বিজয় অর্জিত হয়েছে। এখন আমরা যদি একটা লক্ষ্য করি, প্রথম থেকে যদি আমরা একটা লক্ষ্য করি, এই যে জামাতের কথা বললেন, তারা কিন্তু কখনো কোনো বিষয় নিয়ে যে পরিকল্পিত, আপনি যে পরিকল্পনার কথা বললেন, সেই পরিকল্পনা কিন্তু তাদের ভিতরে পরিকল্পনার কোনো ছাপ কিন্তু নাই। তারা কিন্তু এর সাথে জাতীয় পার্টির মতোই, কিন্তু কখনো সকালে এক কথা বলছে, দুপুরে একটা কথা বলছে, বিকালে আর এক কথা বলছে। তারা কোথাও কিন্তু যে একটা মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা পরিকল্পনা থাকে, অথবা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর তো একটা উদ্দেশ্য থাকে, বা একটা কিছু ভীষণকে সামনে রেখে কাজ করে। তো এখানে জামাতের ভিতরে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করছি, যে এরা এই জায়গাটায় একেবারেই তাদের পরিকল্পনা নেই। যখন যেটা সামনে আসছে একটা কথা বলে পাশ কাটানোর চেষ্টা করছে। এবং আমার যেটা মনে হয় ভাই, মানে 47-এর দেশ বিভাগ, 71-এর মুক্তিযুদ্ধ, 86-র স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন বা নির্বাচন, 96-র তাদের ভুল, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা ভুলই করেছে, কোথাও কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। এবং 96-র ভুলের কারণে জামাতের সমস্ত প্রথম সারির নেতারা ফাঁসির কাজটা ঝুলেছে, তাদের ভুল সিদ্ধান্তর কারণে। সেখান থেকেও তাদের শিক্ষা হয়নি। তবে আমি একটা কথা বলি, যে জামাত যতটা না রাজনৈতিক দল,
এটা রাজনীতির চাইতে তারা একটা ব্যবসা সফল রাজনৈতিক দল। আপনি দেখেন বাংলাদেশে বা পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু কোনো দলের এইরকম মানে ইনকাম জেনারেটিং সব প্রজেক্ট আছে এরকম কিন্তু নাই। তো এইখানে কিন্তু জামাত খুব সফল। তারা যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান করছে, ব্যাংক করেছে, বিমা করেছে, হাসপাতাল করেছে, অনেক কিছু। খারাপ কি? না খারাপ মানে এই জায়গাটা তারা সফল। চাঁদাবাজি দখলদারের চেয়ে ভালো না? এখন চাঁদাবাজি দখলদার কি তাদের মধ্যে সরোয়ার বলছিলেন, চাঁদাবাজি দখলদার কি তাদের ভিতরে কম আছে? তাদের ভিতরে অনেক আছে। এগুলো তো আমরা দেখি। আজকেও ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়া আমি দেখলাম যে আমাদের এক নেতা একটা অফিসে ঢুকে তাকে মারধর করে চেয়ারের থেকে নামা, সে চেয়ারে বসে পড়ছে। তো এরকম ঘটনা অনেক রয়েছে। সুতরাং আমি বলবো যে এটা মতপার্থক্য আমাদের থাকবে না তা না। তাহলে আমাদের এই যেটা আমি বলি যে এই যে কটা কমিশন গঠন করেছে, দেখেন আমি বলি, দুর্নীতি কমিশনের 47টা সংস্কার প্রস্তাব ছিল, 46টা বিএনপি একমত পোষণ করেছে। জনপ্রশাসন সংস্কার কমিশন 208টার মধ্যে 187টা একমত পোষণ করেছে। বিচার বিভাগ সংস্কার কমিশন 89টার মধ্যে 62টা একমত পোষণ করেছে বিএনপি। পুলিশ সংস্কার কমিশনে 108টার মধ্যে 108টাই একমত হয়েছে। আর সংবিধান সংস্কারে 131টার মধ্যে 115টাতে বিএনপি একমত পোষণ করেছে। এখন সবগুলো কমিশনের মধ্যে 20টা নিয়ে এখন আলোচনা মানে তুঙ্গে চলছে। এর মধ্যে 20টার মধ্যে কিন্তু 11টাতে বিএনপি ছাড় দিয়েছে। যেগুলো বিএনপির ম্যানিফেস্টো বলি বা গঠনতন্ত্র বলি এগুলোর মধ্যে নাই, সেগুলোর ব্যাপারেও কিন্তু বিএনপি এই সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন এবং আগামীতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য কিন্তু বিএনপি এখানে যতটা ছাড় দেওয়া দরকার দিয়েছে। এখন তৃতীয় ধাপের যে আলোচনা শুরু হয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্থায়ী কমিটির বৈঠকে উনি নির্দেশ দিয়েছেন যে 9টা নিয়ে চলছে, এখান থেকে যতটা ছাড় দেওয়া যায়, গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যমতে রাখার স্বার্থে যতটা ছাড় দেওয়া যায় ততটা ছাড় দেওয়ার জন্য কিন্তু বিএনপি। আচ্ছা, হাইপোথেটিক্যালি বিএনপি কি মানে ছাড় দেওয়া তো মনে হচ্ছে রেকর্ড করতে যাচ্ছে, এরকম ছাড় দেওয়ারও একটা সম্ভাবনা আছে কিনা? যে ধরেন 300 আসনের মধ্যে জামাতকে 50টা, এনসিপিকে 25টা, ইসলামী আন্দোলন 15টা, অন্যান্য দলকে আরো 50টা দিয়ে একটা। না, এখানে তো বিএনপি ছাড় দেওয়ার বিষয়গুলো নাই। এখানে সেটা তো এখন একটা দেশের স্বার্থে, শান্তি স্থিতিশীলতার স্বার্থে, শান্তি, ওই কথাটা বারবার আমরা বলার চেষ্টা করছি বা এখনো বলছি যে উদারতা দুর্বলতার লক্ষণ না। এখন আমরা ছাড় দিচ্ছি, এটা গণতন্ত্রের স্বার্থে। সরোয়ার স্ট্র্যাটেজিস্ট আর্মিতে ছিলেন, উনি ভালো বলতে পারবেন এই বিষয়ে। না, আমি একটু শেষ করে নেই ভাই। যে বিষয়টা আমরা বলতে চাই যে দেখেন, সবসময় বিএনপি কিন্তু মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে। বিএনপির এই যে এত ছাড় দেওয়ার কথা বলছেন, তারপরেও কিন্তু বিএনপি নিয়ে যত সমালোচনা যে বিএনপি ছাড় দিচ্ছে না, বিএনপির কারণে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই কথাগুলো কিন্তু আসছে। এখন বিএনপি যাতে যেন জনগণের মধ্যে থেকে বা এই মিডিয়া ট্রায়ালের থেকে যে প্রচারগুলো করা হচ্ছে সেটার বাইরে যেও বিএনপি কিছু ছাড় দিয়ে আমরা দেখাইতে চাই যে আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব না। আমি যেই ধারণাটা দেবার চেষ্টা করেছি সেটাতেই ঢুকে পড়লে অসুবিধা কি? ওই সবাইকে দিয়ে ম্যানেজ করে সবাইকে না, ওইটা তো আমাদের আগে মানে এই 5ই অগাস্টের আগের থেকেই তো আমাদের আছে যে এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যে সমস্ত দল আন্দোলন সংগ্রামী ছিল, নির্বাচনের পরে তো আমরা সবাইকে নিয়ে আমরা ঐক্যমত সরকার গঠন করবো। এখানে তো কারো ভাগ করার কিছুই নাই। কাকে কতটা দিবেন সেটা না, এটা তো ওই ধরনের ইস্যুর মধ্যে তো আমরা নেই। এখন যে জোটে যারা আছে, দীর্ঘদিন আমাদের সাথে জোটে ছিল, তারা তো 2-1টা সিট তো তারা পাবে, এটা তো আছে। দেখেন আবার এখানে দেখেন, ওই যে আপনি যে বলছি যে নির্বাচন নিয়ে আপনি যে বলছেন, আমি দ্বিমত পোষণ করি না, যে কিছু ষড়যন্ত্র তো আছেই। এই যে আপনার নির্বাচন কমিশন যে আরপিও করেছে, সেখানে দেখেন যে জোটের থেকে অংশ নিলেও তার নিজ দলীয় প্রতীকে তাকে অংশগ্রহণ করতে হবে, এটা কোনোদিনই ছিল না। কিন্তু এটা খারাপ কি? না, খারাপের মধ্যে আছে, খারাপের ভিতরে আছে, খারাপের মধ্যে আছে। এর মধ্যে সূক্ষ্ম একটা করবেন নেক্সট দল, আপনি ওই দলের প্রতীক নির্বাচন করবেন না। আমি বলছি এটা ওই মাইন্ড সেটআপতে করা হয় নাই। এটা মাইন্ড সেটআপতে করা হয়েছে যে যখন
আওয়ামী লীগ নাই, নৌকা নাই। আপনার যেখানে জোটের থেকে আমি প্রার্থী দেব সেখানে কিন্তু ধানের শীষের প্রতীক নাই। সুতরাং প্রতীক একটাই থাকবে, যেটা সবাই চেনে জানে, সেটা হলো দাঁড়িপাল্লা। বাংলাদেশে এখন অনেক মানুষ আছে। না না, আপনার ধানের শীষও থাকবে না, ধানের শীষ তো প্রতীক তো মানে সে তো করতে বিএনপির জন্য থাকবে, আপনার অ্যালাইজদের জন্য, সে তো প্রার্থী না। কে মানে প্রার্থী তো ধানের শীষের প্রার্থী তো থাকছে না। না না, ধানের শীষের প্রার্থী ব্যালটে শুনেন, ব্যালট হয় কিভাবে যেখানে না না, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আপনি ধানের শীষ বিএনপি, আপনার অ্যালাইজ হচ্ছে গণসংহতি আন্দোলন, তার একটা প্রতীক আছে। গণসংহতি আন্দোলনের কাউকে যদি আপনি ছাড়ও দেন, আপনি প্রার্থী না দেন, সে ধানের শীষ পাবে না, সে তাকে তার পার্টির ওই কথাটাই আমি বলছি যে ওইখানে তো তাহলে একটা নন থাকবে, আপনার নন প্রতীক থাকবে দাঁড়িপাল্লা। বাংলাদেশে এখন অনেক মানুষ আছে যারা প্রতীক মানে প্রতীক বোঝে। বাংলাদেশে আমার 3টা প্রতীক চেনে, এরশাদের নাঙ্গল চিনত। এখন এরশাদের ব্যাপারটাও তো এখন নাঙ্গল ব্যাপারটাও তো এখন পর্যন্ত মানে সেটেল না। তাহলে কিন্তু একটা নন প্রতীক থাকছে, সেটা হলো দাঁড়িপাল্লা। তাহলে আপনি কেন জোটের মধ্যে গেলে নৌকা প্রতীক মানে কি ধানের শীষ প্রতীক সে পাবে না কেন? এই যে এখানেও কিন্তু একটা মানে সূক্ষ্ম একটা খেলা আছে, আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে, আমি এটা আমার একটা ওয়েল অবজারভেশন এটা থাকে মানুষের। যে ধরেন আমি একটা কথা বলি যে ধানের শীষ আর যদি গমের ছড়া বা একটা আপনি দেন, তাহলে কি হবে? যদি ধানের শীষ প্রতীক না থাকে তো মানুষ তো গমের ছড়া মনে করে তো ধানের শীষ মনে করে গমের ছড়া দিয়ে চলে যাবে। তো এইরকম একটা মানে কারচুপি যে মানে নির্বাচনে যে কনস্পিরেসি হচ্ছে না আমি কিন্তু বলি না, এগুলো কিন্তু হচ্ছে। কিন্তু মানে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা চাচ্ছি যে সব কিছু মোকাবেলা করে, এবং আমাদের আমাদের মানে বর্তমান যে নেতৃত্ব, বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের প্রতি আমাদের সেই আস্থা এবং বিশ্বাস আছে যে তিনি যেভাবে গণতন্ত্র নিয়ে ভাবেন, দলকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে যেভাবে ভাবেন, ডেফিনেটলি তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি বিজয়ী হবেন এবং দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবেন। দেখুন, যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক অভ্যন্তরীণ সংস্কার। আমরা গত 54 বছর দেখেছি। আপনি পলিটিক্যাল পার্টির মধ্যে বলছেন সংস্কারের কথা, মিস্টার তারেক রহমান কয়েকদিন আগে বলেছেন রাজনৈতিক দলেরও সংস্কার দরকার। এখন আমরা কেন বলি, কারণ এমন একটি বিকৃত, এমন একটি নষ্ট রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছে, এইটা পরিবর্তন ব্যতীত কোনো অভ্যুত্থান, কোনো আকাঙ্ক্ষা, কোনো সংস্কার সাকসেস হওয়ার কোনো সুযোগ নাই। আমি চাঁদাবাজি থেকে শুরু করি। রাজনৈতিক প্রক্রিয়া হলো চাঁদাবাজ সৃষ্টির কারখানা। এখন এই কারখানা থেকে আপনি 2-4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, তাতে বাকি 99% তো অ্যালাইভ থাকে। চাঁদাবাজ সৃষ্টি হবে। উদাহরণস্বরূপ, একটা জেলায় যদি যুব সংগঠনের অথবা ছাত্র সংগঠনের কেউ চাঁদাবাজি করে, সে নিশ্চিতভাবে তার যে উপরের বস, অন্তত ওই ইউনিটের হেড, তার ক্লিয়ারেন্স ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ক্লিয়ারেন্স আর সেটা করতে পারে না। তো তাহলে চাঁদার একটা ভাগ যায় উপরে। ব্যবস্থা নিতে হবে চাঁদার ভাগ যেখানে যেখানে প্রসারিত হয়েছে সেখান থেকে। সো উপর থেকে যদি একটা বড় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু নিম্নের ওই যে কারখানা, ওই কারখানার সৃষ্টি হয় না। লি কুয়ান ইউ তার মন্ত্রিসভার 3 জনকে জেলে পাঠিয়েছিল দুর্নীতির জন্য। দুর্নীতি একেবারে বন্ধ হয়ে গেছে। তো আপনি নিচে 2টা পুলিশের সেবার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, ওসিএসপির ঘুষ তো বন্ধ করা যাবে না। এই রাজনৈতিক সংস্কৃতির আরেকটাই হলো যে এই চাঁদাবাজ সংস্কৃতি থেকে একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হয়েছে এবং মানুষের ধারণা সৃষ্টি হয়েছে এই বড় প্রজেক্ট এবং লুটের একটা বড় অংশ যারা টপ নীতি নির্ধারক তাদের কাছে যায়, মানুষের ধারণা। না হলে এটা বন্ধ হয় না কেন? বাংলাদেশে এমন নেতৃত্ব আছে, ইটালি একটা মাফিয়া রাষ্ট্র ছিল, তারা কিভাবে সুশাসন ন্যায় বিচারে আসছে। সৌদি আরব একটা বর্বর কান্ট্রি ছিল, তারা কিভাবে সেখান থেকে অন্তত দিনে রাত্রে যদি দরজা খুলে রাখে তারপরে সেখানে চুরি হয় না কিভাবে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে যদি চুরির জন্য হাত কাটা হতো, অথবা মনে করেন শুধু মাঝখানের আঙুলটা কাটা হবে যারা দুর্নীতি করে,
তাহলে বাংলাদেশে কয় হাজার মানুষের মাঝখানে আঙ্গুল থাকতো না, এইটা আপনি ভেবে দেখতে পারেন। এখন এই লুটেরাতন্ত্রের আর একটা পরিপূরক হয়েছে পরিবারতান্ত্রিক ধনতন্ত্র, যেটাকে আমরা বলি ক্রনিক ক্যাপিটালিজম। এই ক্রনিক ক্যাপিটালিজমের জন্য এবং লুটেরাতন্ত্রের জন্য এমন একটা কালচার সৃষ্টি হয়েছে যে যেই মুহূর্তে দেখবে পতন হয় একদম সাকসেসফুলি সব পালাই যেতে পারে। এই একটা পরিবারে সব পালাই গেছে, একজনও নাই। নারায়ণগঞ্জের একটা নেতা আছে, সে বোধহয় যে এক্সপার্টেরও এক্সপার্ট, যেই মুহূর্তে দেখে যে এই ক্ষমতা যাবে এই পালাই যায়, আর যেই মুহূর্তে দেখবে যে ক্ষমতা আসছে এই আবার একদম সমস্ত বাংলাদেশে চলে আসে, আইসা ওই পুরো সময়টা লুটপাট করে, পুরো সময়টা সে নিয়োগ করে কিভাবে জনগণের সম্পত্তি চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, মানি লন্ডারিং করা যাবে। এইটা সব দলেই কম বেশি আছে। ক্ষমতায় থাকতে লুটপাট করবে, আর ক্ষমতা যদি না থাকে পালাই যে আরামায়েশ মোলায়েম এগুলো করবে। এইটাকে পরিবর্তন করতে হবে, ওই রাজনীতি করতে হবে। ক্ষমতা আজকে থাকবে কালকে থাকবে না, ক্ষমতা আসা যাওয়া একটা চলমান প্রক্রিয়া, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা কনস্টিটিউশনাল এটা একটা রীতিনীতি। সো ওইখানে যদি রিফর্মস করা যায় তাহলে এই যে অভ্যুত্থান এবং আমরা যে বিপ্লব বলি সেইটা কিন্তু আসলে সাকসেসফুল হবে। এখন আমি ছোট দুটো ইস্যু আনি, আপনি দেখেন যে আমরা দেখলাম যে আরপিও চেঞ্জের একটা ইস্যু সামনে আসছে। এরা না এই ইসিতে যারা যায় এর অনেকের কোনো ভিশন নাই, মানে ইতিহাস জ্ঞানও নাই, দূরদৃষ্টিতেও নাই। আপনি না ভোট আনছেন ফাইন, তো না ভোট ইজ এ রাইট, যে আমার কোনো প্রার্থী যদি পছন্দ না হয় আই শুড হ্যাভ এ রাইট টু গিভ এ নেগেটিভ ভোট, ফাইন। কিন্তু পৃথিবীর উন্নত গণতন্ত্রে তো 51%-এর বেশি যদি ভোট না পায় তাহলে দ্বিতীয়বার ক্লোজ কন্টেস্টিং টপ 2 কন্টেস্টিং দলের ভিতরে আবার সেকেন্ড রাউন্ড নির্বাচন হবে। আজকে তো সেইটা আনা ছিল। আপনি 1% ভোটের বিধান থাকবে কেন? সংসদ সদস্য নির্বাচন করতে পারবে, কোয়ালিফিকেশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন আর্টিকেল 66 অফ দ্য কনস্টিটিউশন আছে। সো প্রথম মনে নেবেন যে একটা স্বৈরতান্ত্রিকতা মন মানসিকতা নিয়ে গণতন্ত্রকে আপনি লিমিট করে দিলেন কি রাজনৈতিক দলের নমিনেশন নিলে তার লাগবে না, কিন্তু কেউ যদি সংসদ নির্বাচন করে, এখন আপনার মতো যোগ্য আপনি ইন্ডিপেন্ডেন্ট, আপনি যদি যোগ্য প্রার্থী হন, আপনাকে কোনো কারণে নমিনেশন বাণিজ্য হলো অথবা আপনি পেনিট্রেট করতে পারলেন না, এখন আপনার আর যাওয়ার জায়গা নেই, আপনার সেলিব্রেটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো যোগ্য প্রার্থীকে সামনে আনতে হলে এই বিধানটা তো সবার আগে তাদের রহিত করা উচিত ছিল, সবার আগে এটা রহিত করা ছিল, সেটা করে না কেন? এবং ডাইরেক্ট আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন। ভোটিং রাইট আমি এক্সারসাইজ করি গোপন কক্ষে, আমি কেন আগে এক্সপোজ হব? এটা তো আমার নিরাপত্তার সাথে জড়িত। কন্ট্রাডিকশন পলিটিক্যাল পার্টি হলে তার লাগবে না, আবার আপনি অর্থাৎ ভালো মানুষকে, এমন মানুষ থাকতে পারে যে নেগেটিভ ভোট যে কারণে আপনার করেছেন একই যুক্তিতে থাকতে পারে যে এমন মানুষের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা জড়িত হবে না, কিন্তু সে নির্বাচন করতে চায়। আপনি তো সেই সুযোগ গণতন্ত্রে বাড়িতে করতে পারবেন না। ওনারা কি আনছে? সমস্ত একটা সিটের নির্বাচন বাতিল করতে হবে, এগুলো তো আগেই ছিল। তাই এগুলো লেখাপড়া করে না, কোনো ওপিনিয়ন নেয় না, কোনো ভিশন নাই, তাদের সবার আগে সংশোধন করা হচ্ছিল এই 1% ভোটার যেটা, সেই এই কালো আইনটা ইমিডিয়েটলি বাতিল করা। আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বলবো আপনারা নতুন করে অ্যামেন্ডমেন্ট করেন, সেইটাকে অ্যামেন্ডমেন্ট করা, এটা সত্যিকারে অবারিত গণতান্ত্রিক প্রক্রিয়া মানুষের সামনে শুরু করেন। হাইকোর্টে জাস্টিস নিয়োগের একটা আইন করার দাবি ছিল সবার অনেক দিনের, স্পেশালি যারা ল প্রফেশন আছে, এই দাবিটা করলো। আমরা এখন দেখলাম আমাদেরই বন্ধুরা বিএনপির, তারা এই আইন বাতিলের জন্য আন্দোলন করছে সুপ্রিম কোর্টে। কেন? তার হয়তো পছন্দের কোনো লোককে ঢুকাতে পারছেন না। দেখেন ব্যাকওয়ার্ডনেসটা যায় কোত্থেকে? যেখানে আইনের যদি কোনো ব্যত্যয় থাকে ততটুকু আপনি সংশোধন করবেন। কোন আইনে আছে যে রাজনৈতিক দল সুপারিশ করবে জজ নিয়োগে? ওইটাই জুডিশিয়ারি ধ্বংসের মেইন কারণ। সো আপনি যদি সুপারিশ করতে চান তাহলে আইন করেন, আইন নাই। এবং সেই জন্য বরং এই আইনটির ভিতরে একটা ক্লজ ঢুকানো দরকার, কোনো রাজনৈতিক দল যদি কাউকে সুপারিশ করে ওইটা প্রথমেই ডিসকোয়ালিফাইড হবে। পৃথিবীর অনেক দেশে এই আইন রয়েছে। সো এই অনেক সময় ডমিনেন্ট পজিশন প্রোগ্রেসে চেয়ে ব্যাকওয়ার্ডনেসে বেশি যায়, সেই দিকে যদি না যায় সেই জন্য টপ নেতৃত্বের সেইখানে দৃষ্টি রাখতে হবে। শুধু পপুলারিটি দুইটা
মানে দাঙ্গাবাজ, কার কত মিছিলে কয়টা লোক আসে, দ্যাটস নট দ্য অনলি কনসিডারেশন। দ্য কনসিডারেশন হচ্ছে কোয়ালিটি, সততা এবং যোগ্যতা। আপনি পৃথিবীর অনেক দেশ ঘুরছেন, দেখেন এইরকম নেস্টি শহর পৃথিবীতে কোথাও দেখছেন? ব্যানার, ফেস্টুনিয়া। নির্বাচন কমিশনের উচিত ছিল এইগুলো যারা টানায় তাদেরকে দিয়ে কিভাবে পরিষ্কার করে, এই এনফোর্সমেন্টটা দরকার ছিল। এবং এটা যদি তারা করতে পারে, একই মঞ্চে বসে নির্বাচন কমিশন আয়োজন করবে মতবিনিময় সভা, সমস্ত প্রার্থী 2 মিনিট বা 3 মিনিট ধরে কথা বলবে, SMS এর মাধ্যমে তারা ক্যাম্পেইন করবে। এত পোস্টার ফেস্টুনিতে দরকার নাই। আর একটা বোর্ড থাকবে, সেই বোর্ডে তাদের ইয়ে থাকবে, তাহলে সত্যিকার একটা পজিটিভ চিন্তা ভাবনা হতো। তো সেই জন্য মনে করি যে পুরো জাতি কেমন যেন ডার্কনেসে যাচ্ছে। রাষ্ট্র একটা ডিসফাংশনাল স্টেটে চলছে, ডিসফাংশনাল স্টেট। এই ডিসফাংশনাল স্টেট থেকে ব্যর্থতার দিকে যাবে না এটা উন্নতির দিকে যাবে, সেইটা ডিপেন্ড করবে ভবিষ্যৎ যে সরকার গঠন করবে যারা, যদি নির্বাচন হয় আবারও বলি তাদের উপর। এবং সেই চ্যালেঞ্জটা আবারও বলবো একটা বড় ধরনের চ্যালেঞ্জ কি হতো, এই জাতীয়তাবাদী দলের উপর আসবে। জি, মিস্টার সেলিম রেজা হাবিব। দেখেন, দলের ভিতরে সংস্কারের কথা বলেছেন। আমরা দলের ভিতরে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নিজেও বলেছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার প্রয়োজন। তা আপনি আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপনি যা কিছু করতে যান না কেন, আপনার সেই করার সুযোগ থাকতে হবে। সেটা নট লাইক দ্যাট সরকারি দলে আপনাকে থাকতে হবে তা না। যদি বিরোধী দলের সেই এক্সেসটা থাকে, সুযোগটা থাকে, তাহলে তারাও কিন্তু করতে পারে। কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, এখানে তো 5 তারিখ আগে তো কারো কথা বলার কোনো সুযোগই ছিল না। একমাত্র দল, তারা দেশটাকে লিজ নিয়েছিল, তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে তারা দলটাকে ব্যবহার করেছে। আপনি বললেন যে পরিবার সহ পালিয়েছে। আপনি মানে এই সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনোটা তো গোপন থাকে না। শেখ হাসিনা একদিন আগেই তার আত্মীয় স্বজনের মেসেজ পাঠিয়েছে নো স্টে, তো এবার আমরা দেখলাম যে কয়েকটা গাড়ি ভরে কয়েকটা চার্টার বিমান চলে গেল, আমরা তো সবই দেখেছি আর কি। রাষ্ট্র যখন মানে ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয় তখন কোনোটাই সম্ভব না। তো এখন আপনি বললেন যে যারা এখন এই যে সরোবরের সাথে আমি একমত, যে যারা যে কাজের না তাদের সেই কাজে দিলে যা হবার তাই কিন্তু হচ্ছে আর কি। ধরেন আজকে যে সবচেয়ে বড় যেটা নিয়ে মানে রাজনৈতিক দলগুলো এটা অপরচুনিটি হিসাবে এটাকে ব্যবহার করছে, সেটা হচ্ছে জামাত বলি, এনসিপি, পিআর। কিন্তু ওনারা যে এই যে 5টা কমিশন করেছে, 800 কতটি যে কতগুলো সুপারিশ ছিল, এর মধ্যে তো পিআর ছিল না। ওনারা তো পিআর আনেন নাই। তো এখন এই পিআরটা যে বা যারাই আনুক না কেন, কেন তারা এটাকে এন্টারটেইন করছে, কেন এটাকে নিয়ে তারা মানে কথা বলার সুযোগ দিচ্ছে? এটা আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য না। স্যার বললেন যে আমি ভোটের ব্যাপারে বলি। ভোটের ব্যাপারে যে মানে উন্নত বিশ্বে যে ভোটের যে সিস্টেম আছে সেটা ইন্ট্রোডিউস করার মতো মানে সচেতনতা আমাদের দেশে এখনো কিন্তু সৃষ্টি হয় নাই। যে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় দুটো ভোট চাইলাম আর মানুষ আমাদেরকে দিল, এই পরিস্থিতিটা এখনো আমাদের ওই শিক্ষায় বলি বা ভোটের ব্যাপারে বলি যে কথাটা আপনি বললেন, যে এই যে স্বতন্ত্র দাঁড়াতে গেলে 1% ভোটারের সিগনেচার লাগবে। আমি কারেক্টলি 1% ধরেন আমার 3 লাখ ভোটার থাকলে আমি 3000 ভোটারের আমি সিগনেচার নিলাম, নিয়ে আমি সাবমিট করলাম নির্বাচন কমিশনে। এটাও কিন্তু একটা গোপন বিষয়। একজন 3000 লোক কেন প্রকাশ করবে যে সে কাকে ভোট দিবে? এটা তো বললাম যে কনস্পিরেসি, এটা তো গণতন্ত্রের সহায়ক না, আমি এটা বলছি আর কি। তারপরে দেখেন মজাটা কি, আপনি দিলেন 3000 শরীর লোকে, ওর মধ্যে একজন আনি বললেন যে আমি ওটা সিগনেচার করিনি, বাট বাসে আপনার মনোনয়ন বাতিল। তার মানে এটা মানে গণতন্ত্রের পথ, ভোটে মানে আপনার বাইরে যা কেউ দাঁড়াবে এটাকে বন্ধ করার জন্য এই কাজটা। কিন্তু যে বলেন এটা নিয়ে কোনো কথা নেই। আমাদের নির্বাচন কমিশন বলি, এই যে যারা সংস্কার কমিশনে রয়েছে, বাংলাদেশ প্রতিদিনে একটা সার্ভে রিপোর্ট বেরিয়েছে। সুজন সম্পাদক ওনারা যে মানে যে চিন্তা ভাবনা করেন আর কি, জরিপে একেবারে ঠিক ওইটারই প্রতিফলন একেবারে 100% আছে। আপনি 1000 কতজন মানুষের কাছে আপনি জিজ্ঞেস করেছেন, বিএনপির কি এমনই দৈন্যদশা হয়েছে যে 10% লোক বিএনপির পক্ষে? এবং প্রত্যেকটা বিষয়ে যেগুলো তারা এখানে
হাইলাইট করার চেষ্টা করছে, যারা এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, সেইগুলোর পক্ষে 90%, 85% লোক সেইগুলোর পক্ষে ভোট দিয়েছে। এই যে আমি বলছি যে আপনি একটা জায়গায় বসছেন একটা নিরপেক্ষভাবে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ভোটের স্বার্থে, বাক স্বাধীনতার স্বার্থে, যেটা করলে সবাই খুশি হবে, যেটা করলে দেশে শান্তি ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে, ভোটের অধিকার ফিরে আসবে, সেটাই তো আপনি করবেন। আপনি নিজের, আমি তো একটা কিছু ওন করি, তো সেটাকে আমি চাপিয়ে দেবো আপনাদের এখানে দুজনের উপরে, যে আমি চাপিয়ে দিতে পারি? সেটা তো পারি না। যেমন ভাই এখানে দায়িত্ব পালন করেন, তিনি তার এটাগুলিকে আমাদের উপর চাপিয়ে দেন? এটা তো দেন না। আর উনি যে দেবেন সেখানে তো উনি বিতর্কিত হবেন, দেখা যাবে টকশোতে কেউ আসবে না। যে আমি যে কথা বলার সুযোগ না পাই, আমাকে যদি অন্য কিছু বলানো হয় তাহলে আমি সেটা করবো না। এখন যে বিএনপি বলি আর মানে অন্য বিরোধী দল বলি, সরকারের ভিতরে বা আমলাদের ভিতরে বা যে নির্বাচন কমিশনার যারা রয়েছে তাদের ভিতরে এক ধরনের, আমরা যেটা পারদর্শী না, আমরা সেখানে বসছি এবং রীতিমতো বিশেষজ্ঞর মতো আমরা কথা বলছি। আমরা নিচে মানে যার যে কাজ সেই কাজটা কিন্তু হচ্ছে না। আলিরাজ সাহেব উনি বিজ্ঞ লোক, অনেক শিক্ষিত লোক, অনেক কিছু জানেন, বাট এই সোহেলের সাথে তো তার দীর্ঘদিন একটা গ্যাপ রয়েছে। এখানকার বাকি মানুষ রাজনীতি সম্বন্ধে তার একটা বিশাল একটা গ্যাপ রয়েছে। তো সেইভাবে উনি তো ওই পাশ্চাত্য বাংলাদেশ নিয়ে তো উনি অনেক দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, আসা যাওয়ার মধ্যে ছিলেন। না, যত লেখালেখি করুক আর যাই করুক না জানলে তো লেখালেখি করা যায় না, যতটুকু আমি বলছি যে সেটার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু কিছুটা গ্যাপ তো রয়েছে। উনি পাশ্চাত্য ধাঁচের চিন্তা এখানে ইমপ্লিমেন্ট করতে গেলে সেটা বাস্তবায়ন হবে না। আর আমি প্রথমেই বলছি যে আপনি যে যাই করেন না কেন, আমরা কেয়ারটেকারের ওই যে মানে যে যারা এখন ইন্টারিম গভর্নমেন্টে রয়েছেন, এরা সবাই দুই তিনজন ছাড়া সবাই তো একেবারেই মানে এদের ফিজিক্যালিও তারা বেশি না, আবার অন্যভাবে তারা খুব না। এই যে যার কথা আপনি বললেন যে সিলেটে সাদা পাথর হয়ে গেল, তো আমার কাছে মনে হয় যে মানে এই ক্যাবিনেটে যে 3-4 জনের মধ্যে ওয়ান অফ দেম উনি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার সমস্ত জায়গায় ফেস করার যেটাই দিক, তার মধ্যে উনি একজন। উনি আজ থেকে 6-7 মাস আগে মনে হয় হওয়ার পরেই উনি রাজনীতিবিদদের বললেন যে 53 বছর ধরে রাজনীতিবিদরা কি করেছে, মানে রাজনীতিবিদরা পারেন নাই জন্যে আজকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো উনি দায়িত্ব নিয়ে ওনার সময় সারা দুনিয়া মানে 53 বছর সাদা পাথর থাকলো, ওনারা দায়িত্ব আছে সাদা পাথর নাই, এটা উনি মানে দেখতেই পায়নি যে হয়ে গেছে। ওনার একটা ঘটনা বলি, কোনো এক সাংবাদিক ওনার কাছে একটা অভিযোগ করেছে, আমার নির্বাচনী এলাকার কথা বলছি, 5টা ভাটা সম্বন্ধে কমপ্লেন করছে। উনি এখান থেকে সেই সাংবাদিককে তুষ্ট করার জন্য এখান থেকে পরিবেশ অধিদপ্তর লোকটোক পাঠাই দিয়ে ডিসি বলে, ইউনো বলে, এসপি বলে যে ভাই আমাদের কিচ্ছু করার নেই। ওই 5টা পাশে আরো 2টা ইট ভাটা আছে, সেটা না, ওই 5টা ভেঙে দিতে চলে আসলো লোকজন। তখন পরিবেশ বিপর্যয় কেউ 5টা ভাটা করলে তো সমস্ত ভাটার জন্য একই আইন হতে হবে। এই যে একটা পলিটিক্যাল লিডার যদি হতো, সে তো ওই পার্সপেক্টিভে বিচার করতো, কিন্তু উনি না করে ওই যে একজন বলছে উনি এই করে দেন। তো এখন এই কাজগুলো প্রতিটি ক্ষেত্রে হচ্ছে এবং হওয়ার কারণেই এই যে আপনি বললেন পুলিশ, যদি রাজনৈতিক পলিটিক্যাল গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসতো, ফার্স্ট কাজ ছিল পুলিশ নেওয়া। কারণ মিনিমাম 50 কেন 1 লাখ নিলে আপনার এটা পুলিশের বেকার সমস্যা না, পুলিশের ট্রেনিং তো 3 মান্থস এনাফ। আরে যুদ্ধকালীন সময় সেনাবাহিনীতে 4 সপ্তাহ ট্রেনিং করে তারপর যুদ্ধে পাঠায়। সেটা বলছি, এখানে যে জিনিসটা হচ্ছে আর কি, যে আজকে যে বললেন যে চাঁদাবাজি বলি, ল অ্যান্ড অর্ডার যে আজকে এত ডিটোরেট করার অন্যতম কারণ হলো পুলিশ। স্টিল পুলিশ কোনো ফাংশন করে না। আমরা যখন টেলিফোন করি, স্যার দেখছি কিন্তু কোনো কাজ, এবং সমস্ত সমাজ বিরোধী চাঁদাবাজ লুটেরা তাদের সাথে তাদের সখ্যতা, এবং তারাই এই যে মানে যে আইন শৃঙ্খলার যে আজকে এত মানে অবনতি, এর একমাত্র কারণ হলো পুলিশ। তারা এখনো স্বপ্ন দেখে যে পরিবর্তন হবে, এবং এই ধরনের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হলে দেশের মানুষ বলবে আওয়ামী লীগই ভালো ছিল। এইগুলো তো এই সরকারগুলো এই কাজগুলো তো করছে না। এই কাজগুলো না করার কারণে আমরা রাজনীতিবিদের রিফর্মের কথা বললেন, আমি যত কথাই বলি না কেন, আমি এসে কাজ করার সুযোগ পাইলে তো আমি আমার ইফিসিয়েন্সিটা আমি প্রমাণ করতে পারবো যে আমি ইফিসিয়েন্ট না।
কিন্তু আমি এখন যত কথা বলছি সুযোগটা কোথায়? আমি বিরোধী কতটা টলারেন্সে নিব? আমি এখন অনেক কথা বলছি, বাট আমি যখন সিটে আসব বা আমি যখন কাজ করার সুযোগ পাবো, তখন নয় আমি তাদের সম্বন্ধে আমার আচরণটা কি হবে, তখন না আমি প্রমাণ করতে পারবো। এখন বিএনপির অবস্থা দাঁড়াইছে যে বিএনপির মানে মিডিয়া ট্রায়াল বিএনপিকে যেভাবে করছে, তাতে ওই যে একটা এসের প্রমোদনাথ ঠাকুরনাকার একটা গল্প পড়ছিলাম ক্লাস 7-8-এ, যে কদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। এখন বিএনপির অবস্থা এইরকম হয়েছে যে জিল্লুর ভাই বললো যে আর কত ছাড় দিতে দিতে কি আপনারা সবাইকে ভাগ করে দেবেন? নট লাইক দ্যাট। আমরা চাচ্ছি যে এই নিজেদের ভিতরে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে যেন কোনোভাবেই আমাদেরকে এই ব্লেমটা না দেয় যে আমাদের গোয়ারতুমির কারণে অথবা আমাদের বাড়াবাড়ির কারণে অথবা অন্যদের প্রতি রেসপেক্ট না থাকার কারণে আজকে এই ঐক্য ভণ্ডুল হল। এটা আমরা চাচ্ছি না। এই জন্য আমরা চাই যে সমস্ত দলকে নিয়েই আমরা আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন। দেখুন, ওই প্রফেসর ইউনূস সাহেব, আমি মনে করি যে হি ইজ নট মেন্ট টু পারফর্ম। কারণ উনি দেখেছে যে আদালতে খাসাটা ঠিক না, উনি ওই পর্যন্ত গেছে, খাসাটা রিমুভ করছে। উনি যদি জেলে যেতেন তাহলে কিন্তু জেলটা রিফর্মস হতো। বাংলাদেশে জেল প্রশাসন যে কত ভয়াবহ দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু যারা জেলে যায় সবাই দেখে আসে, কিন্তু কেউ রিফর্ম করে না। জেলের একটা বড় কারো রয়েছে উপযোগিতা, সেটা হলো কারেকশনের চেয়ে ওখান থেকে আরও বৃহত্তর সন্ত্রাসী দুর্নীতিবাজ হয়ে তারপর বের হয়। সো ওই যে অভিজ্ঞতা, ওনার অভিজ্ঞতা হলো ব্যাংক চালানো, এবং উনি সহ ওনার পুরো অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন নামটা নিয়ে ওনার ব্যর্থতার প্রথম পর্বেতে ঢুকে গেছে। এই পুরো অন্তর্বর্তী সরকার মোরাল হাই গ্রাউন্ড লুজ করেছে। ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূস ওনার যে মোরাল হাই গ্রাউন্ড ছিল সেইটা উনি হারিয়েছেন। উনি ব্যাংকের লাইসেন্স নিয়ে 600 কোটি টাকা ওনার পজিশন ব্যবহার করে দ্রুত আইনি নিষ্পত্তি করে, এইখানে নেলসন ম্যান্ডেলা একটা উদাহরণ দেওয়া যায়। নেলসন ম্যান্ডেলা যখন ক্ষমতা আসে তখনও তার নামে ডজনস অফ কেস ছিল। সেই কেসগুলো উনি বলেছে যে একজন সাধারণ নাগরিকের যেভাবে নিষ্পত্তি হয় সেইভাবে নিষ্পত্তি হবে। একটা ওনার পজিশন ব্যবহার করে কোনো একটি মামলা নিষ্পত্তি করতে উনি দেননি। উনি নোবেল লরিয়েট, উনি তো এইসব উদাহরণ জানার কথা। তো উনি এসে আদম ব্যবসার একটা লাইসেন্স কেন নিলেন? উনি ইউনিভার্সিটি লাইসেন্স কেন নিলেন? এইটা কি এখন না নিলে হতো না? তাহলে আমরা যাদেরকে সমালোচনা করি, পরিবারতন্ত্র অথবা এই যে দুই বোন, টু সিস্টার্স, সেই একই ধাঁচে চলে আসলো না? তো এই মোরাল গ্রাউন্ডটা তো উনি না হারালে পারতো। ওনাকে বুদ্ধিটা কারা দিল? তো এইটা তো উনি এখন ফেরত দেওয়া উচিত, এটা যে আমি এখন নিব না, পরবর্তীতে নির্বাচিত সরকার আসুক তখন আপনি নেন। আপনি প্রেসিডেন্ট হন বা থাকেন বা না থাকেন সেটা তো অন্য ব্যাপার। সো ওই যে অভিজ্ঞতার ধারণা, কারণ পলিটিক্যাল প্রসেস এমন একটা জিনিস যে প্রতিটি ধাপ যদি না দেখে তখন অভিজ্ঞতার ঘাটতি থাকে, এবং সেইখানে যদি চরিত্রবান মানুষ থাকে সে একজন ভালো নেতা হয়, আর যদি দুশ্চরিত্র থাকে সে মারাত্মক, সে মানে লুটেরাতন্ত্রে পরিণত হয়। তো কদম্বিনী মরিয়া এই কথাটা একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। ঘটনা যে একেবারে ঘটছে না হাবিব ভাই, তা না। এই ডায়লগ মানুষ গ্রহণ করে না যে ব্যক্তির দায় দল নিবে না। ব্যক্তির দায় দলকে অবশ্যই নিতে হবে, ওই সংস্কৃতি পরিবর্তন। কারণ সে যখন অপকর্মটা করে তখন কিন্তু দলের পদ ব্যবহার করে। আপনি হঠাৎ করে এসালম গ্রুপ কে গ্রহণ করলো, মেঘনা গ্রুপ কে গ্রহণ করলো, আপনার এই সামিট গ্রুপ কারা দায়িত্ব নিল? তার মানে কি তারা আগে থেকে একটা কোলিউশন ছিল তাদের ভিতরে? তো এটার দায় দায়িত্ব কোথায়? তাদের যে অর্থনীতি, ব্যাংক লুট, সমাজ ধ্বংস, মানি লন্ডারিং, সেইটা লায়াবিলিটি নির্ধারণ করার আগে আপনি প্রোটেকশন নেমে গেলেন কেন? তাহলে 3 ধরনের মানুষকে যে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল, স্বৈরাচারী দোসর এবং স্বৈরাচার কর্তৃক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি, তাহলে যারা এই গ্রুপগুলো এখন নার্সার এবং প্রোটেক্ট করছে তারা তো স্বৈরাচারীর লালনকারী, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট বেনিফিশিয়ারি, তাদেরও তো শাস্তিটা আসার কথা। তো সেই জন্য আমি মহাসচিবের ওই কথাটা বলি যে উনি কিন্তু 5ই আগস্টের 1 মাসের মাথায় এই কথাটা বলেছিলেন দিনাজপুরে। আই ক্লিয়ারলি রিমেম্বার যে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি ইনএভিটেবলি আওয়ামী লীগের মতো একটা পরিণতি কিন্তু নিয়ে আসবে।
জি, এবং শেষ করতে একটা দলে যত বেশি চরিত্রবান লোক থাকবে সেই দল তত ভালো করবে। টপ নেতৃত্বের দায়িত্ব হলো দুশ্চরিত্র, দুর্নীতিবাজ, লুটেরাতন্ত্র এদেরকে সরিয়ে ভালো মানুষকে সামনে আনা। আর একটা বড় আশঙ্কার কথা বলি জিলুর ভাই, একটু শেষ করতে হবে, আমার সত্যি করে মানে ইট প্রিক্স মাই হার্ট, কোনো দুর্নীতির বিচার হচ্ছে না। সাধারণত দুর্নীতি দমনের বিপক্ষে যারা ক্ষমতাসীন থাকে তারা ভয়ে থাকে। বাংলাদেশে প্রথম অনারিবের পরে প্রসিডিউরাল মিস্টেক দেখায়া সাবস্ট্যান্টিভ দুর্নীতির মামলা খালাস করে দিছে। এই 5ই আগস্টের পর থেকে এইটা এখন আবার হয়েছে। প্রসিডিউরাল মিস্টেক কি? নোটিশ ঠিক মতো সার্ভ হয় নাই, হয় নাই। আইনে আছে যদি প্রিজুডাইস না হয়, অবিচার হওয়ার যদি কোনো কারণ না থাকে, তাহলে প্রসিডিউরাল মিস্টেক টু বি ডিসপেন্সড উইথ। যদি আইনে না থাকে আপনি কোর্ট ল দিয়ে, কোর্টের জাজমেন্ট দিয়ে সেটাকে রিমেডি করবেন। কিন্তু এখন আবার যারা সাবস্ট্যান্টিভ দুর্নীতি করেছে তারা এই প্রসিডিউরাল এই ক্লজ ব্যবহার করে সব মুক্তি পাচ্ছে। কোনো দিনও দুর্নীতি বাংলাদেশে বন্ধ করা যাবে না এই জুডিশিয়ারি নিয়ে। মিস্টার সেলিম রেজা হাবিব, খুব ছোট করে। বিগত স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় বাহন ছিল হলো বিচার বিভাগ। সুতরাং এই বিচার বিভাগে তারাই কিন্তু বসে আছে একেবারে সর্বনিম্ন থেকে। এবং আমি আপনি তো প্র্যাকটিস করেন, আমি নন প্র্যাকটিশনার, আমি লয়ার, বাট আমি প্র্যাকটিস করি না। কিন্তু আমি যেটুকু বুঝি আর কি, সেটুকু যে আমরা যে বিচার বিভাগকে স্বাধীন করে দিতে চাচ্ছি, এতে যে কত বড় ডিজাস্টার হবে এটা যখন তারা এই ফ্রিডমটা পাবে। আপনি একটা ম্যাজিস্ট্রেট, সে কিন্তু সাধারণ মানুষের সাথে তার সম্পৃক্ত থাকে, তারপরে একটা সার্টেন টাইমে যা সে কিন্তু বিচারের চেয়ারে বসে। তো তার বিচার আর একজন একেবারে আননোন, আমি একবার সদ্য পাস করে যে আমি চেয়ারে বসলাম, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। ধরেন এই যে 5 তারিখের পরে আপনার স্বাধীনতার নামে টপ টেররিস্ট যারা, তাদেরকে কিন্তু আমরা জামিন দিয়ে দিয়েছি। তো এই মানসিকতার লোকদের যদি আপনি স্বাধীনতা দেন, তাহলে বিচার বিভাগ কি হবে? না, ওখানে প্রভিশন আছে 2 বছর প্র্যাকটিস না করলে সে এখানে পরীক্ষা দিতে পারবে না। এক ধরনের থাকলেও ওইরকম আমি বলছি যে এইগুলো, এটা তো আমি বললাম না যে যেটা 19 বছর হয় নাই তাকে আমি জামিন দিয়ে দিলাম, এটা আমার সুযোগ নেই। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ রিকোয়ার্ড ফর দ্য পলিটিশিয়ানস, ফর দ্য কান্ট্রি। না, আমি ট্রাম্পের একটা আদেশ যদি একটা জুনিয়র জাজ আমেরিকাতে সে এটাকে যদি স্টে করতে পারে, আমাদের ওই টেম্পারমেন্ট দরকার। আর যদি কেউ যদি অ্যাবিউজ অফ পাওয়ার করে, তাকে আবার ওই ভাই আমি ওই কথাটাই বলছি যে তাদের মানসিকতা, তাদের শিক্ষা দীক্ষার আমাদের তো এক জিনিস না। আমি ওইটাই বোঝাইতে চাচ্ছি, যে কারণে তো শেখ হাসিনা এগুলো করতে পারছে। তখন যতগুলো মানে খারাপ কাজ শেখো সবগুলো বিচার বিভাগের ঘাড়ে বন্ধ করেছে। এটা করেছে, এটা যে আমরা বললাম যে আপনি করলেন যে জেলখানায় যে আমার ভিতরে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছিল। যে সমস্ত সেই সামন্ত যুগের কায়দা দেখছি, ওই জেলারদের সামনে এরকম করে বসতে হবে, এগুলো খুবই খারাপ লাগে। তখন ভেবেছি যে এগুলোর পরিবার, কিন্তু জেলার আমাকে বলছে যে ভাই আপনি এখন যে অনুভব করেন জেলেতে যে বের হয়ে যাবেন, এটা আপনার মনে থাকবেন। আসলেই তাই। যেগুলো আমাদের এখনো অনেক রিফর্ম করার ভাই বিষয় আছে, যেগুলো আমি মনে করি যে 5 তারিখ শুধু আওয়ামী লীগের শিক্ষা হয় নাই, সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত শ্রেণী পেশার মানুষের শিক্ষা হয়েছে। আমরা যদি এর থেকে শিক্ষা নিয়ে যদি আগামী দিনে রিফর্ম করতে না পারি, সেটা রাজনৈতিক দলের ভিতরে বাইরে এবং সমস্ত সেক্টরেই, যেটা মানে মিডিয়া বলি, ইলেকট্রনিক মিডিয়া বলি, ব্যবসায়ী বলি, চাকরিজীবী বলি, সব জায়গায় যদি আমরা রিফর্ম না করতে পারি, তাহলে এই যে এত আত্মহুতি, এত রক্ত, এত কোনো কিছু, এত রিফর্ম, সংস্কার এগুলো কিচ্ছু আসবে না। 90 সালে 91 সালে 3 দলের রূপরেখা হয়েছিল না, এখনো তো এই যে যেগুলো হচ্ছে এগুলো যে পরবর্তী বাস্তবায়ন রাজনীতিবিদরাই তো করতে হবে। এখন বলছে যে কেউ এরা সংসদ বলছে না আমরাই করে দেবো, যেটা সংবিধান সংশোধন করার দায়িত্ব তো পার্লামেন্টের। তারা এখন এটা অর্ডিন্যান্সের মাধ্যমে যদি করে, সেটা কতটুকু ভ্যালিড হবে সেটা বুঝতে হবে। আমি সবশেষে বলতে চাই যে বিএনপি, আমরা সেই দল, আমাদের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায়, তাহলে ডেফিনেটলি এদেশে গণতান্ত্রিক চর্চা হবে এবং সমস্ত রাজনৈতিক দল
স্বাধীনভাবে তাদের রাজনীতি করতে পারবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিস্টার সেলিম রেজা হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা করবার পরেও মানুষের মধ্য থেকে এই আশঙ্কা কাটছে না, যদিও দেশের সবচেয়ে শক্তিশালী এই মুহূর্তে রাজনৈতিক দল বিএনপি তারা বেশ আশাবাদী যে নির্বাচন আসলে হবে কিনা, মানে ঘোষিত সময়ে হবে কিনা। না হওয়ার অনেকগুলো কারণ বা এই চিন্তা করবার অনেকগুলো কারণ তৈরি হচ্ছে। আমার অতিথিদের ভাষায় যে একটা অপরচুনিটি তৈরি হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটা বাংলাদেশ ইতিমধ্যেই মিস করেছে। অনিশ্চয়তাটা এখন নিশ্চয়তা, আমি আমার একটা অতিথির কথা ধার করে বলছি। এবং এখানে স্টেটটা এখন ডিসফাংশনাল হয়ে গেছে এবং অন্ধকারের দিকে বাংলাদেশ যাচ্ছে। নির্বাচন নিশ্চয়ই আলো দেখাবার কথা, কিন্তু যখন শুনতে হয় যে অন্ধকারের দিকে বাংলাদেশ যাচ্ছে, শঙ্কার যথেষ্ট কারণ আছে। এবং এই শঙ্কার বা সংকটকে কীভাবে মোকাবেলা করবেন সেটা বুঝতে হলে আসলে সমস্যাটা যা আছে সেটা আইডেন্টিফাই করা দরকার, এবং এটা করতে হবে আসলে প্রধান রাজনৈতিক দলগুলোকেই। সেই জায়গায় তাদের একটা বড় দুর্বলতা লক্ষণীয়। আমরা আশা করব যে এই দুর্বলতা কাটিয়ে উঠে তারা যেটা করণীয় সেটা করবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।